ফ্রেন্ডস, আজ আমি তোমাদের ক্লাস 11 এর আগে আমরা দুটো ক্লাস করেছি। আজকে 3 নম্বর ক্লাস করব। তো গত ক্লাসে আমরা করেছিলাম যে কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট কি হবে। কার্বন যদি 4টে সিঙ্গেল বন্ড করে তাহলে তার হাইব্রিডাইজেশন স্টেট হয় sp3, আর যদি দুটো সিঙ্গেল বন্ড করে আর একটা ডাবল বন্ড করে তাহলে তার হাইব্রিডাইজেশন স্টেট হয় sp2। আর যদি তিনটে বন্ড করে, ট্রিপল বন্ড করে, একটা ট্রিপল বন্ড ও একটা সিঙ্গেল বন্ড করে তাহলে এর হাইব্রিডাইজেশন স্টেট হয় sp। তাহলে এই sp3, sp2 ও sp এদের s ক্যারেক্টার গুলো কত পার্সেন্ট করে রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। sp3 তে একটা s রয়েছে আর তিনটে p, তাহলে এটা হয়ে যাবে একটা s এর জন্য 1, তিনটে p আর 1, 4 ইনটু 100, এটা হচ্ছে 25%। এখানে s ক্যারেক্টার রয়েছে একটা s আর দুটো p, 1/3 ইনটু 100 সমান 33.33%। এখানে s ক্যারেক্টার রয়েছে 1/2 ইনটু 100 সমান হচ্ছে 50%। তো s যে অরবিটাল, s অরবিটাল নিউক্লিয়াসের খুব কাছে অবস্থিত। p এর তুলনায়, p অরবিটালের তুলনায় এই যে p অরবিটালের থেকে s অরবিটাল যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস তার খুব কাছে অবস্থিত, নিউক্লিয়াসের খুব কাছে অবস্থিত। s অরবিটাল খুব কাছে, p এর থেকে অনেক বেশি কাছে অবস্থিত। তাই কোনো একটা সংকর কক্ষক অর্থাৎ হাইব্রিডাইজড অরবিটালে s এর ক্যারেক্টার যত বেশি হবে তাদের আকার তত, সেই সংকর কক্ষকের আকার তত ছোট হবে। মানে s এর ক্যারেক্টার যত বেশি হবে সেটা নিউক্লিয়াস দ্বারা বেশি করে আকৃষ্ট হবে। ঠিক আছে, s এর ক্যারেক্টার যত বাড়বে তত সেটা নিউক্লিয়াসের যেহেতু কাছে অবস্থিত তাই তাদের ক্ষেত্রে যে সংকর কক্ষক গঠন হবে sp3 এতে রয়েছে 25%, sp2 তে রয়েছে 33.33% আর sp তে রয়েছে 50%। তাহলে এখানে s এর ক্যারেক্টারটা বেশি, তাই এই ক্ষেত্রে এটা নিউক্লিয়াসের খুব কাছে অবস্থিত, তাই এই ক্ষেত্রে নিউক্লিয়াস দ্বারা এই sp কক্ষকটা বেশি পরিমাণে আকৃষ্ট হবে, তাই এই ক্ষেত্রে আকারটা হবে খুব ছোট। তাহলে এদের আকার বৃদ্ধির ক্রম হবে sp সব থেকে ছোট, sp2, তারপরে আসবে sp3। তাহলে কার্বনের যদি sp3 আর একটা হাইড্রোজেনের 1s এর দ্বারা একটা বন্ধন গঠিত হয় তাহলে এর বন্ধন দৈর্ঘ্যটা অনেক বেশি হবে। তারপরে CsP2, এই যদি একটা 1s এর সঙ্গে হাইড্রোজেন বন্ধন হয় তাহলে এটা হবে অনেক বড়, তার থেকে এটা একটু ছোট, আর sp হলে আরো ছোট হবে। এটা হয় 1.10 অ্যাংস্ট্রম, এটা হয় 1.08 অ্যাংস্ট্রম, এটা হয় 1.06 অ্যাংস্ট্রম। যাদের বন্ধন দৈর্ঘ্য বেশি সেই ক্ষেত্রে এই বন্ধনটাকে ইজিলি ব্রেক করা যাবে, তাহলে এদের বন্ধন বিয়োজন শক্তিটা কি হবে, অনেক কম হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে উপর থেকে নিচের দিকে কি হচ্ছে, বন্ধন দৈর্ঘ্যটা হ্রাস পাচ্ছে, বন্ধন দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে। তাহলে এখানে বন্ধন বিয়োজন শক্তি কি হবে, বন্ধন দৈর্ঘ্য যদি হ্রাস পায় বন্ধন বিয়োজন শক্তি বৃদ্ধি পাবে, বন্ধন বিয়োজন শক্তি বৃদ্ধি ঘটবে। এরপরে আমরা করব জৈব যৌগের স্ট্রাকচারাল ফর্মুলা বা গঠন সংকেত লেখার পদ্ধতি। জৈব যৌগের গঠন সংকেত লেখার
পদ্ধতি। নাম্বার 1 পদ্ধতি হচ্ছে ডট ফর্মুলা। নাম্বার 2 হচ্ছে ড্যাশ ফর্মুলা। নাম্বার 3 হচ্ছে সংক্ষিপ্ত গঠন সংকেত। গঠন সংকেত বা এটাকে ইংলিশে বলা হয় কন্ডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। নাম্বার 4 হচ্ছে বন্ধন রেখা সংকেত। বন্ধন রেখা সংকেত একে বলা হয় বন্ড লাইন স্ট্রাকচার। এই 4 রকম ভাবে আমরা একটা জৈব যৌগের গঠন সংকেত লিখতে পারি। ঠিক আছে, তো আমরা 1 বাই 1 দেখে নিই। ডট ফর্মুলার সাহায্যে প্রথমে দেখে নিই কিভাবে লিখতে পারি। যদি আমরা একটা মিথেন অণুর কথা ভাবি, তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন দুটো ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন ও হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করেছে। এই ক্ষেত্রে হাইড্রোজেনের একটা, কার্বনের একটা, এক্ষেত্রে আরেকটা। তাহলে 4টে হাইড্রোজেনের সঙ্গে 4টে সমযোজী বন্ধন তৈরি হয়েছে। এটা হচ্ছে ইলেকট্রন ডট ফর্মুলা। এটা আমরা বলবো ইলেকট্রন ডট ফর্মুলা। এরপরে নেক্সট আমরা নাম্বার 2 যেটা বললাম ড্যাশ ফর্মুলা। অর্থাৎ এই মিথেন অণুটাকে যদি আমরা ড্যাশ ফর্মুলাতে লিখি তাহলে এটা হয়ে যাবে এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H। এটাই হচ্ছে ইলেকট্রন ডট ফর্মুলা। ঠিক আছে, নেক্সট আমরা দেখব, মুছে দিচ্ছি এটা, সংক্ষিপ্ত গঠন সংকেত। নাম্বার 3 হচ্ছে সংক্ষিপ্ত গঠন সংকেত। যদি আমরা এখানে প্রোপেন, এটা ও হবে, প্রোপেনের ফর্মুলা আমরা লিখি সংক্ষিপ্ত গঠন সংকেতে। তো প্রোপেনের জন্য 3টে কার্বন, এখানে CH3, এখানে CH2, এখানে CH3, মানে এইগুলোকে আমরা পরপর লিখে দেব। বিউটেনের ক্ষেত্রে যদি করি তাহলে এটা হয়ে যাবে CH3, CH2, CH2, CH3। এইভাবে আমরা লিখতে পারি সংক্ষিপ্ত গঠন সংকেত। এটাকে ইংলিশে বলছে কন্ডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। নেক্সট আমাদের হচ্ছে নাম্বার 4 বন্ধন রেখা সংকেত। এই বন্ধন রেখা সংকেত অর্থাৎ বন্ড লাইন স্ট্রাকচার। তো এই ক্ষেত্রে বন্ধন রেখা সংকেতের ক্ষেত্রে কার্বন যৌগ, মানে কার্বনকে রিপ্রেজেন্টেশন করা হয় বা কার্বনকে লেখা হয় জিগজ্যাগ বা আঁকা বাঁকা লাইনের মাধ্যমে, আঁকা বাঁকা সরল রেখার মাধ্যমে, বা এটাকে বলা হয় জিগজ্যাগ। তো আমরা দেখি, আমরা যদি প্রোপেনকে নিই CH3, তাহলে এটাকে বন্ড লাইনের দ্বারা লেখা হবে এখানে একটা কার্বন, এইভাবে এখানে একটা কার্বন, এইভাবে এখানে একটা কার্বন। এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকবে, মানে কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন গুলো থাকবে সেগুলো উজ্জ্ব থাকবে, সেগুলোকে আমরা এই বন্ড লাইনে লিখবো না, ঠিক আছে? কিন্তু এগুলো আছে, এখানে প্রেজেন্ট রয়েছে 3টে হাইড্রোজেন, কিন্তু বন্ড লাইন লেখার সময় শুধুমাত্র এই লাইনটাই লেখা হবে, এইভাবে এইভাবে। বা যদি আমরা বিউটেন লিখি CH3, CH2, CH2, CH3, এটাকে আমরা লিখতে পারি এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, 4টে কার্বন আছে। তাহলে 4টে কার্বনকে আমরা লিখে দিয়েছি।
তাহলে দুটো লাইনের যে সংযোগ, দুটো লাইনের সংযোগ সেই জায়গাটাকে CH2 গ্রুপ হিসেবে কল্পনা করা হয়। এটা হচ্ছে CH2 গ্রুপ। আর রেখার প্রান্তটাকে কল্পনা করা হয় CH3 গ্রুপ হিসেবে। এইভাবে আমরা আরো সাইক্লিক স্ট্রাকচার লিখতে পারি বন্ধন রেখা সংকেতের সাহায্যে। তো কিছু সাইক্লিক স্ট্রাকচার লিখে নিই। যেমন হচ্ছে সাইক্লোবিউটেন, এর নাম হচ্ছে সাইক্লোবিউটেনকে লেখা যাবে একটা সাইক্লিক স্ট্রাকচার। এটা হচ্ছে একটা সাইক্লিক স্ট্রাকচার এবং এটা হচ্ছে বন্ধন রেখা সংকেত, এর সাহায্যে লেখা হয়। এছাড়া যদি আমরা দেখি যে CH3C ট্রিপল বন্ড C CH3, এটাকে বন্ধন রেখার সাহায্যে লিখবো। এটাকে লেখা হবে এখানে তিনটে বন্ধন, এই একটা, এইভাবে লেখা হয়। যেহেতু C হচ্ছে এখানে SP, AC হচ্ছে SP, তাহলে SP হলে এদের স্ট্রাকচার হয় লিনিয়ার বা সরল রৈখিক, তাই এদেরকে আমরা সরল রেখা বরাবর লিখে, তিনটে ট্রিপল বন্ড রয়েছে তাই ট্রিপল বন্ড দিয়ে দিলাম। তো এইভাবে এদেরকে লেখা হয়। এখানে রয়েছে CH3, এখানে রয়েছে C, এখানে রয়েছে C, এখানে রয়েছে CH3। তো আমরা বন্ধন রেখা সংকেতের সাহায্যে এইভাবে স্ট্রাকচার লিখতে পারি। তো আমরা কিছু কোশ্চেন করে নিই। কোশ্চেন দিয়ে দিচ্ছি বোর্ডে, তোমরা ভিডিওটাকে পজ করে কোশ্চেনগুলো নিজেরা করার চেষ্টা করবে।